আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সামনে আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করব বাংলাদেশের স্বাস্থ্য সমস্যা। আসলে বাংলাদেশ বিশ্বের মধ্যে আয়তনের দিক দিয়ে ৩,০০০ ভাগের ১ ভাগ, অর্থাৎ গোটা বিশ্বের ৩,০০০ ভাগের ১ ভাগ হচ্ছে বাংলাদেশের আয়তন। আর জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ ৮ম স্থান অধিকার করে রয়েছে। বিশাল এ জনসংখ্যা বাংলাদেশে দ্বিগুণ বা তিনগুণ রোগ শোকে আক্রান্ত হয়ে বা সংক্রামক হয়ে বিভিন্ন রোগ, যেমন হার্ট ডিজিজ, যাকে বলা হয় কার্ডিয়াক ডিজিজ অর্থাৎ হার্টের রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্ট্রোক এবং দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের অর্থাৎ বুকের সমস্যা বা ক্যান্সার, এ ধরনের সংক্রামক রোগ, এছাড়া যক্ষ্মা, HIV, ধনুষ্টঙ্কার, ম্যালেরিয়া, হাম, রুবেলা এবং কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠব্যাধিতে আক্রান্ত হয়েছে। বাংলাদেশে যে সমস্ত রোগ রয়েছে তার মধ্যে রয়েছে সবচাইতে বেশি, সেগুলো হচ্ছে সংক্রামক রোগ এবং অসংক্রামক রোগ, পুষ্টির অভাব এবং স্যানিটেশন সমস্যা নিয়েও অনেক রোগ দেখা দেয়। এখন সেই বিষয়ে আপনাদের কাছে আমি আরেকটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, এ পর্যন্ত যারা ভিডিওটি লাইক এবং কমেন্ট করেননি বা শেয়ার দেননি, তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অর্থাৎ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাবস্ক্রাইবে আমাকে উৎসাহ উদ্দীপনা সহকারে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবে। এখন বলি সংক্রামক রোগ। বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জানা যায় যে উন্নয়নশীল দেশ এবং ক্রান্তীয় দেশগুলি, যেমন বাংলাদেশের মতো দেশগুলিতে সংক্রামক ব্যাধি ব্যাপক হারে বৃদ্ধি পায় বা প্রচুর সংখ্যক রোগী সৃষ্টি করে বা সৃষ্টি হয়। তার মধ্যে ক্যান্সার এবং ক্যান্সার জনিত সংক্রামক রোগ, যক্ষ্মা, HIV, ম্যালেরিয়া, হাম, রুবেলা, কুষ্ঠব্যাধি, ধনুষ্টঙ্কার ইত্যাদি। বাংলাদেশ সরকার সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে এরই মধ্যে 2015 সালে যে সংক্রামক রোগ লক্ষ্য করা যায়, বাংলাদেশের সংক্রামক ব্যাধিগুলির উপর প্রায় নিয়ন্ত্রণ অর্জিত হয়েছে। 9টি প্রধান রোগের বিরুদ্ধে, যেমন টিবি, ধনুষ্টঙ্কার, ডিপথেরিয়া, হুপিং কাশি, পোলিও, হেপাটাইটিস বি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড, রুবেলা, হাম একটি বর্ধিত টিকাদান কর্মসূচির মাধ্যমে নিয়ন্ত্রণ করা এবং নিয়ন্ত্রণের জন্য বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তবে সংক্রামক রোগ অর্থাৎ অসংক্রামক রোগ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে, সম্প্রতি পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় বাংলাদেশের মহামারীগত সংক্রমণের কারণে অসংক্রামক রোগেরও বোঝাটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যার পরিমাণ শতকরা 60 থেকে 61%। ন্যাশনাল NCD রিস্ক ফ্যাক্টর সার্ভে অনুযায়ী 2010 সালের জরিপে বাংলাদেশের 99% লোক অন্তত NCD ঝুঁকির কারণ এবং 29% দেখানো হয় ঝুঁকির কারণ 3%-এর কম। কারণ সামাজিক পরিবর্তন, দ্রুত নগরায়ন এবং অস্বাস্থ্যকর পরিবেশ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং বিভিন্ন ভেজালযুক্ত খাদ্যাভ্যাস বাংলাদেশের অসংক্রামক রোগের উচ্চ প্রবৃত্তির পিছনে কারণ, বা এগুলো গ্রামীণ জনসাধারণ ও শহরে বিস্তারিতভাবে ছড়িয়ে পড়েছে। এছাড়াও বাংলাদেশের একটি রাজকীয় রোগ, যে রোগটা হচ্ছে যারা বসে বসে খাওয়া দাওয়া করে এবং ভোজনবিলাসী, তাদের জন্য যে রোগটি আমরা দেখতে পাই বা নাম শুনে রাখি, এই রোগটি হচ্ছে একটি প্রাণঘাতী নীরব ঘাতক রোগ। এটি হচ্ছে বিশ্বের নেতাদের দ্বারা চিহ্নিত একটি অগ্রাধিকার প্রাপ্ত সংক্রামক রোগগুলির মধ্যে অন্যতম,
যা বিশ্বব্যাপী একটি প্রধান স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 2015 সাল থেকে 2015 সালে 41,50,00,000 প্রাপ্তবয়স্ক ডায়াবেটিক্সের আক্রান্ত লোক ছিল গোটা বিশ্বে, এবং যা 2040 সাল নাগাদ এর সংখ্যা 64,20,00,000-এর পৌঁছাতে পারে বলে অনুমান করা হয়। ডায়াবেটিস আক্রান্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় 3/4 অর্থাৎ 75% নিম্ন মধ্যম আয়ের দেশে, আর সেই কারণে এই দেশে এই ডায়াবেটিসের মাত্রাটা একটু বেশি, বা জনসংখ্যা পরিবর্তন এর কারণে, সাংস্কৃতিক পরিবর্তন এবং জনসংখ্যা অতিরিক্ত বৃদ্ধির কারণে এশিয়ার অর্থাৎ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এই ধরনের রোগের ঝুঁকি বর্তমানে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আনুপাতিক হারে যদি নির্ণয় করা যায়, তাহলে দেখা যায় যে সকল রোগের উপর শতকরা হারে হিসাব করলে ডায়াবেটিস রোগীর পরিমাণটা প্রায় 7%। ডায়াবেটিস রোগীদের শরীরের প্রতিটি অঙ্গই দুর্বল এবং ক্ষয়প্রাপ্ত হয়ে আস্তে আস্তে একসময় মৃত্যুর মুখে ঢলে পড়ে। তার মধ্যে প্রায় তৃতীয়াংশ লোকই ডায়াবেটিস রেটিনায় আক্রান্ত হয় বা রেটিনার ক্ষয়ের শিকার হয়। অর্থাৎ বাংলাদেশে প্রায় 1.85 মিলিয়ন ডায়াবেটিস রেটিনা ক্ষয়ের শিকার হয়েছে। সম্প্রতি অনুমান পশ্চিমা দেশগুলির মতো উচ্চতর এবং সিঙ্গাপুরে বসবাসকারী এশিয়া, মালয়ের অনুরূপ অন্যান্য অর্থনৈতিক পরিবর্তন, নগরায়ন এবং বিভিন্ন প্রযুক্তি আধুনিক জীবনযাপনের কারণে ডায়াবেটিসকে কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য নির্দেশিকা এবং স্বাস্থ্যের যত্নের পেছনে মানুষকে সচেতন করতে হবে, এই চিন্তাভাবনা বাংলাদেশের চিকিৎসকের মধ্যেও সাড়া জাগিয়েছে। বাংলাদেশের ডায়াবেটিক রেটিনাপ্যাথির ঝুঁকির কারণ মনে করা হয় যে মানুষের আচরণ এবং লাইফস্টাইলের কারণে আরও বেশি বৃদ্ধি পেয়েছে। দুর্ভাগ্যবশত এই উঠতি সময়ে স্বাস্থ্য সমস্যার সাধনের জন্য বা সমস্যা সমাধানের জন্য ডায়াবেটিক এবং রেটিনোপ্যাথিক নির্ণয় এবং চিকিৎসা করার ক্ষেত্রে বর্তমান ক্ষমতা কয়েকটি কেন্দ্রে খুব সীমিত। 2016 সালের ন্যাশনাল আই কেয়ার রেকর্ড হিসাবে HPNSTP অর্থাৎ স্বাস্থ্য জনসংখ্যা পুষ্টির ক্ষেত্রে উন্নয়ন কর্মসূচির অধীনে ডায়াবেটিক রেটিনোপ্যাথির 10,000 জন রোগীর মাধ্যমিক ও তৃণমূলের হাসপাতাল থেকে সেবা প্রদান করা হয়েছে। বাংলাদেশে এত বেশি এবং ব্যাপক পরিমাণে রোগের পিছনে যে কারণগুলো দায়ী রয়েছে, তার মধ্যে হচ্ছে পরিবেশগত বা পয়ঃনিষ্কাশন বা পানির নিষ্কাশন ব্যবস্থার অভাব। বাংলাদেশের সবচেয়ে বেশি কঠিন সমস্যা হচ্ছে সেটা হচ্ছে পয়ঃনিষ্কাশন সমস্যা, যা বহুমুখী এবং বহু কার্যকরী। পরিবেশগত পানি নিষ্কাশনের সমস্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপদ পানীয় জলের অভাব এবং পাশাপাশি এই ধরনের পচা এবং নোংরা পানিতে বা নর্দমার পানিতে ডেঙ্গু, ম্যালেরিয়া সৃষ্টির মতো বহুল প্রচলিত রোগ, যা কখনো কখনো নির্বিচারে মানুষকে আক্রমণ করেন এবং মানুষকে কষ্ট দিয়ে থাকেন। বাংলাদেশে এত বেশি বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পেছনে আরও যে কারণগুলো রয়েছে তা হলো, দেশের মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে 5 বছরের নিচে শিশুদের 2/3 শিশু অপুষ্টিতে ভোগে এবং বছরের 6 বছরের নিচে 60% শিশু শারীরিক বিকাশে বাধাগ্রস্ত হয়। 1985 সালের হিসাব অনুযায়ী গ্রামীণ এলাকায় 45%-এর বেশি এবং শহর এলাকায় 76% পরিবার নির্দিষ্ট ক্যালোরি গ্রহণের ক্ষমতা রাখে না, আর এই কারণে তাদের সন্তানদের অপুষ্টিতে জন্মগ্রহণ করতে হয়। আর এই অপুষ্টি নিয়ে জন্মগ্রহণ করে তারা অপুষ্ট শিশু এবং অপুষ্ট সন্তান সুনাগরিক হিসাবে গড়ে উঠতে
বাধা বা অন্তরায় সৃষ্টি করে। যেমন অপুষ্টির আক্রান্ত মা অপুষ্টির আক্রান্ত শিশু জন্ম দেবে, আর অপুষ্ট শিশু বা পুষ্টির অভাবে যে শিশু, সে শিশু কখনো একজন সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারবে না। তার মেধা, মনন এবং শারীরিক মানসিক বিকাশে বাধাগ্রস্ত হবে। তাদের ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এর পাশাপাশি শিশুদের মৃত্যুর হারও বৃদ্ধি পাবে। তাই সাবালকত্ব থেকে ডায়াবেটিক এবং হৃদরোগের ঝুঁকিও বেড়ে যাচ্ছে। বাংলাদেশের প্রতিদিন 4 থেকে 5 মিনিট একটি নবজাতক মারা যায়। পুষ্টিহীনতা থেকে শুরু করে বিভিন্ন কারণে বাংলাদেশে গড় প্রতি বছর 1 লক্ষ থেকে 1,20,000 শিশু মৃত্যুবরণ করে। বিশ্বব্যাংকের ধারণা অনুসারে বাংলাদেশের ক্ষেত্রে ধারণা করা হয় যে বাংলাদেশের অপুষ্টিতে ভোগা শিশুর দিক থেকে বাংলাদেশ স্থান হতে পারে প্রথম। বাংলাদেশের জনসংখ্যার 26% মানুষই অপুষ্টিতে ভোগে এবং 46% শিশু কম ওজনের সমস্যা নিয়ে ভোগে। 5 জনের 1 জন শিশু ভিটামিন এর অভাব নিয়ে জীবনযাপন করে। 2 জনের মধ্যে রক্ত স্বল্পতা দেখা যায়। মহিলারা সবচেয়ে বেশি অপুষ্টিতে ভোগে এবং তাদের পারিবারিক খাদ্য প্রদান করতে তারা নিজেদের এড়ে যায়, কিন্তু যা তাদের জন্য অত্যন্ত জরুরি। অর্থাৎ নারীরা যে ভুলটি করে, তার পরিবারের সদস্যদের মুখে ভালো খাবার এবং ভিটামিনযুক্ত খাবার, মোট কথা সব কিছু তাদেরকে খাইয়ে দিয়ে নিজেরা না খেয়ে থাকে। আর এই কারণে নারীরা অপুষ্টিতে ভোগে বেশি। আর তার জন্যই নারীরা যে সন্তান জন্মদান করে, সেই সন্তানগুলো হয় অপুষ্ট। বাংলাদেশের নারী, শিশু এবং পুরুষ সবার মধ্যে যে সমস্যাটি দেখা দিচ্ছে সেটি হচ্ছে অপুষ্টি। আর এই অপুষ্টির পিছনে কারণ হচ্ছে নিরক্ষরতা বা অজ্ঞতা বা গোঁড়ামি, আবার কিছুটা কুসংস্কারও রয়েছে। কারণ জনসংখ্যা বৃদ্ধি এবং পরিবেশগত ঝুঁকি, সংস্কৃতি ও সামাজিক অবিচার দ্বারা আবদ্ধতার ফলে অপুষ্টি ঘটেই যাচ্ছে। এটি ঘটে থাকে মূলত ভূমিহীন কৃষক পরিবারে বা শ্রমিকদের মধ্যে। ক্ষুদ্র এবং অংশীদার কৃষকদের মধ্যে এটি আরও ব্যাপক এবং প্রভাব পরিলক্ষিত হয়। বাংলাদেশে সবচেয়ে নির্দিষ্ট কিছু পরিমাণ পুষ্টির সমস্যা দেখা দেয়, যেগুলো হলো প্রোটিন শক্তি অপুষ্টি, অর্থাৎ এর প্রধান কারণ হলো অপর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ। পুষ্টিগত রক্ত স্বল্পতা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সচরাচর কারণ হলো লৌহর অভাব বা হিমোগ্লোবিনের অভাব। রক্ত স্বল্পতা দেখা দেয় এবং কম ঘন প্রতিক্রিয়া এবং ভিটামিন B12 বা B12 এর অভাবে রক্ত স্বল্পতা, পুষ্টিহীনতা দেখা দেয়। অক্ষি শুষ্কতা, অর্থাৎ চোখের শুষ্কতা, সাধারণত এর কারণ ভিটামিন এর অভাবে চোখের অর্থাৎ অক্ষি শুষ্কতা বা চোখের যে শুষ্কতা বা শুকনো ভাব তা পরিলক্ষিত হয়। আয়োডিনের অভাবে বাংলাদেশের অনেক শিশু গলগণ্ড বা অন্যান্য আয়োডিনের অভাবজনিত রোগে ভোগে থাকে এবং অন্যান্য খেসারি বিষণ, যাকে আমরা বলি ল্যাথারিজম। বিশ্বের যতগুলো দেশ রয়েছে তার মধ্যে শিশুদের অপুষ্টির ক্ষেত্রে বাংলাদেশ সর্বোচ্চে বা সবার প্রথম বা অন্যতম বলা যায়। 5 বছরের নিচের শিশুদের 2/3 অপুষ্টিতে ভোগে এবং 6 বছরের নিচের শিশুদের 60% শারীরিকভাবে বৃদ্ধিতে বাধাগ্রস্ত হয়। বাংলাদেশের এই ধরনের শারীরিক বা স্বাস্থ্যগত সমস্যা ঠেকাতে গেলে বাংলাদেশের জন্য যে পদক্ষেপ নেওয়া উচিত তা হচ্ছে বাংলাদেশে অনেক প্রকল্প এবং অনেক প্রচেষ্টায় পুষ্টি সমস্যা সমাধানের জন্য প্রয়োগ করা উচিত এবং যা ইউনিসেফ প্রয়োগ করে থাকে। সরকারের সাথে এক হয়ে এবং আরও অন্যান্য বিভিন্ন এনজিওর সাথে একত্রিত হয়ে শিশু থেকে
গর্ভধারিণী মায়ের জীবনচক্র পুষ্টি সরবরাহ নিশ্চিত করতে বিভিন্নভাবে পদক্ষেপ গ্রহণ করে। এই হস্তক্ষেপের ফলে উল্লেখযোগ্যভাবে রাতকানা রোগ থেকে শিশুরা রক্ষা পেয়েছে। 3.76% থেকে 0.04% শিশু এখন রাতকানা রোগে ভোগে এবং স্কুলে যাওয়া বা স্কুল বয়সী শিশুদের আয়োডিনের অভাব কমেছে অনেক পরিমাণে, যা পূর্বে ছিল 42.5%, এখন তা কমে 33.8%-এ নেমেছে। মা এবং শিশু স্বাস্থ্যের ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি হয়েছে। 8 জনের মধ্যে 1 জন গর্ভবতী নারী ডাক্তারি প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির নিকট প্রসবকালীন সেবা গ্রহণ করে থাকেন। মোট গর্ভবতী মায়ের অর্ধেকেরও কম গর্ভকালীন স্বাস্থ্যসেবা গ্রহণ করেন এবং স্বাস্থ্যসেবায় সকলের প্রবেশাধিকার নিশ্চিত করার কারণে বর্তমানে মাতৃযত্নের বৈষম্য অনেকাংশে কমেছে। বাংলাদেশে 2010 সালের মাতৃমৃত্যুর হার ছিল 1 লক্ষ শিশুর জন্মে 340 জন শিশুর মৃত্যু। তুলনামূলকভাবে 2008 সালে এই সংখ্যাটা ছিল 338.3। 1990 সালে যার পরিমাণ ছিল 724.4 জন। ধাত্রী থাকা বা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে প্রতি 110 জনের 1 জনের মৃত্যুর ঝুঁকি থাকে। বাংলাদেশের স্যানিটেশন বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পূর্ব থেকে বর্তমানে বহুলাংশে সুন্দর এবং সচ্ছল ও স্বাচ্ছন্দ্যে চলে এসেছে এবং পরিবেশের পয়ঃনিষ্কাশনের চমৎ সমস্যা হচ্ছে দেশের অনেকাঞ্চলে নিরাপদ পানীয় জলের অভাব এবং মল নিষ্পত্তির সমস্যা বা প্রতিবন্ধী রয়েছে। নির্বিচারে মল ত্যাগ, অর্থাৎ যেখানে সেখানে মল ত্যাগ করার কারণে জলবায়ু এবং আবহাওয়া দূষিত হয়ে ডায়রিয়া, আমাশয়, আন্ত্রিক জ্বর, যকৃতের প্রদাহ এবং বিভিন্ন ধরনের কৃমির উপদ্রব বা লিভারের সমস্যা, যা অনেকাংশেই কমেছে। গ্রামীণ ঘর বাড়ির এলাকাতেও যথোপযুক্ত বায়ু চলাচলের জন্য বা আলো বাতাস চলাচলের জন্য ব্যবস্থা গ্রহণ করাতে অনেকাংশে বাংলাদেশের স্বাস্থ্য খাতে উন্নতি সাধন হয়েছে। জনসংখ্যার খাদ্য ও বাজারজাতের স্থানগুলির দুর্বল স্যানিটেশন, অর্থাৎ বাজারে গেলে দেখা যায় সেখানে যে খাবারগুলো পাওয়া যায় সে খাবারগুলো হয়তো বা ঢেকে রাখা হয় না, অর্থাৎ খাবারগুলো ঠিকমতো যত্ন সহকারে রাখা হয় না, সেখান থেকে ক্রয়কৃত খাবার খেয়ে মানুষ রোগাক্রান্ত হয়, সেটার পরিবর্তন সাধন হয়েছে। একসময় বাজারে কোনো ধরনের স্যানিটেশন ব্যবস্থা ছিল না বা ল্যাট্রিনের ব্যবস্থা ছিল না, আর এখন বর্তমানে প্রতিটি বাজারে কম বেশি ল্যাট্রিন বা স্যানিটেশনের ব্যবস্থা করা হয়েছে। এভাবে বর্তমানে আগের তুলনায় বাংলাদেশের স্বাস্থ্যসেবা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং এটি পর্যায়ক্রমে গ্রাম অঞ্চলের স্বাস্থ্যসেবার যে অভাব রয়েছে তা আরও সমস্যার সমাধান করতে হবে এবং জনস্বাস্থ্য কর্মীদের অভাব এবং অপর্যাপ্ত যোগাযোগ ও পরিবহনের যে অসুবিধা রয়েছে সেই অসুবিধাগুলো দূর করে সুবিধায় পরিণত করতে হবে। আমাদেরকে জানতে হবে এই পদক্ষেপগুলো কেন নিতে হবে। কারণ হচ্ছে যে বাংলাদেশে যে পরিমাণ অপুষ্টির প্রভাব রয়েছে সে পরিমাণ অপুষ্টির কারণে অপুষ্টিতে আক্রান্ত মা শিশুর জন্ম দেয় যা বা জন্মের হার তা বাচ্চা সঠিকভাবে মাতৃগর্ভে বেড়ে উঠতে পারে না বা স্বাস্থ্যবান হতে পারে না এবং কিশোরের রূপান্তরিত হতে গিয়ে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন স্বাস্থ্য সমস্যার, যেমন কৃমিনাশক, শারীরিক বিকাশ সমস্যা, ওজন কম এবং মানসিক সমস্যা, রক্তশূন্যতা বা রাতকানা, আয়োডিনের অভাবজনিত রোগে তারা ভুগে থাকে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের শিশুর মৃত্যুহার উচ্চ হয়। আর এই সমস্ত সমস্যা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। তার জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হতে হবে। পাশাপাশি আমাদের সুষম খাদ্য এবং সুষম খাদ্যের পাশাপাশি সুষম বায়ু এবং বিশুদ্ধ পানি পান করতে হবে।
পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এবং যাদের কাজকর্ম কম অর্থাৎ শারীরিক কাজ পরিশ্রম কম, যাদের মানসিক পরিশ্রম করতে হয় তাদেরকে শারীরিক পরিশ্রম করতে হবে অথবা ব্যায়ামের ব্যবস্থা করতে হবে। এই সমস্ত সিদ্ধান্তের মাধ্যমে সরকার যদি মানুষকে শিক্ষা দিয়ে থাকে বা শিক্ষা দিতে পারে বা হেলথ প্রোভাইডারদের মাধ্যমে যদি মানুষকে সচেতন করতে সক্ষম হয়, তাহলে বাংলাদেশে স্বাস্থ্য খাতে যে সমস্যা রয়েছে অনেকাংশে দূর করা সম্ভব হবে। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, স্বাস্থ্য বিষয়ে যে কোনো ধরনের প্রশ্ন আপনাদের সামনে উপস্থিত হলে সেই প্রশ্ন কমেন্টের মাধ্যমে করলে আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।